ইতিমধ্যেই পরিবারের কয়েকজনকে তিনি হারিয়েছেন এই রোগে। এমন রোগে আক্রান্তরা হয় বেশি দিন বাঁচে না, নয়তো আর 5টা শিশুর মতো স্বাভাবিক হয় না সেই বেঁচে থাকা। নিকোলেভিচেরও কি সেই একই পরিণতি হবে? এই কান্নাকাটির দিনগুলোতেই রাজপ্রাসাদে পা রাখে গ্রিগরি রাসপুতিন। সাইবেরিয়ার চাষির ঘরের ছেলে, লেখাপড়াও তেমন শেখেনি। স্থানীয় কাগজপত্র থেকে জানা যায় কিশোরবেলা থেকেই বেপরোয়া ছিল সে। মদ্যপান, যৌনতা এবং ছোটোখাটো চুরির সঙ্গেও নাম জড়িয়েছিল তার। এহেন প্রায় নিরক্ষর বিশৃঙ্খল যুবকটি 1890-এর দশকে হঠাৎই ধর্ম নিয়ে মেতে ওঠে। বিভিন্ন মঠে ঘোরাঘুরি করতে করতে একসময় সংসার ছাড়ে। নানান দেশ ঘুরে 1903 সাল নাগাদ এসে পৌঁছায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ততদিনে সে নিজেকে একজন আধ্যাত্মিক গুরু বলে ঘোষণা করেছে। ভবিষ্যৎ বক্তা, মরণাপন্নকে সারিয়ে তোলার ঐশ্বরিক ক্ষমতার অধিকারী গোছের পরিচিতিও হয়েছে ভালোই। বিশেষ করে রাশিয়ার অভিজাত শ্রেণীর একাংশ তাকে নিয়ে রীতিমতো আগ্রহী। তারাই রাসপুতিনকে নিয়ে যায় নিকোলাস এবং আলেকজান্দ্রার কাছে। ছেলেকে সুস্থ করে তোলার জন্য আলেকজান্দ্রাও তখন অন্য কোনো শক্তির খোঁজে উন্মুখ। এই সময়ই প্রাসাদে রাসপুতিনের প্রবেশ। সত্যিই কি রাসপুতিন রাশিয়ার সম্রাটের পুত্র অর্থাৎ সাম্রাজ্যের উত্তরাধিকারীকে সুস্থ করে তুলেছিল? তার গোটা জীবনটাই গুজবে মোড়া থাকলেও এই একটা ব্যাপারে মোটামুটি সবাই একমত, সত্যিই সেরে উঠেছিল নিকোলেভিচ এবং তার রাসপুতিনের প্রাসাদে আসার পর থেকেই। তার সম্মোহনী বিদ্যা, লাগাতার প্রার্থনা আর প্রাসাদ জোড়া একটা শান্ত পবিত্র পরিবেশ তৈরির জন্য, নাকি সাইবেরীয় চাষি পরিবার থেকে শিখে আসা জড়িবুটির কল্যাণে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে চিকিৎসকেরা যে আয়ু বেঁধে দিয়েছিলেন তার চেয়ে কিছু বেশি বছর বেঁচেছিল নিকোলেভিচ, যার পুরো কৃতিত্বই রাসপুতিনের হাতে তুলে দেন অভিভূত নিকোলাস এবং আলেকজান্দ্রা। ইতিমধ্যেই তারা এই সন্তসম মানুষটির কথাবার্তায় গভীরভাবে প্রভাবিত। তার উপর একমাত্র ছেলেকে সারিয়ে তোলা, রাসপুতিনকে তাদের অদেয় কিছুই আর রইল না। এই ভরসাকে কাজে লাগিয়েই রাসপুতিন ঘোষণা করে বসে, শিশুসহ সমস্ত সাম্রাজ্যের ভাগ্য এখন থেকে তার হাতে বাঁধা পড়ল।